আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তোমাদের বেশ কিছুদিন বিরতি ছিল, বিরতির পর আমি আবার শুরু করতে যাচ্ছি। তো আমরা যা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে কস্ট কনসেপ্ট। সাধারণত এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে। আর তাছাড়া যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ো বা কস্টিংয়ে পড়ো বা ফিনান্সে পড়ো, কস্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে। কস্ট কি আর কস্ট কনসেপ্ট বলতে কি বুঝি, এখানে আমরা প্রবলেমগুলো কিভাবে সমাধান করব এগুলো জানা দরকার। তো কস্ট কনসেপ্ট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আগে কস্ট কি আমরা জেনে নিই। কস্ট হচ্ছে কস্ট ইজ এ ফোরগোয়িং মেজারমেন্ট, অর্থাৎ মেজারমেন্ট হচ্ছে পরিমাপক বা পরিমাপ করা, ফোরগোয়িং হচ্ছে পূর্ববর্তী, ইন এ মনিটারি টার্মস, ইনকাম, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা খরচ হতে পারে, হবে, তা আমরা পূর্বেই আমরা এটা মেজার করে রাখবো, পূর্বে পরিমাপ করে দেখবো বা অনুমান করে রাখবো। কারণ আমি যদি আগে থেকে অনুমান না করি তাহলে আমি কাজে নেমে ফেলিওর হতে পারি। or potentially to be incurred to achieve a specific object, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে বা নির্দিষ্ট গোল অর্জনের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে খরচ হবে তা আমরা আর্থিকভাবে ওই কাজ হওয়ার আগে পরিমাপ করে রাখবো। এটি হচ্ছে কস্ট। তো এটা ডেফিনিশন তোমরা একটু পড়ে রাখবে। এরপর কস্ট সম্পর্কে, কস্ট কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো কস্ট কনসেপ্টটা কি আমি এটা লিখে দিয়েছি, এটা তোমরা পড়ে নিবে। এটা হচ্ছে কস্টের সংজ্ঞা, আরো সংজ্ঞা আছে, তবে এটা আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাই আমি লিখলাম। তোমরা বই খুললে দেখবে আরো দু চারটে সংজ্ঞা আছে। আবার পড়ছি, কস্ট ইজ এ ফোরগোয়িং measured in monetary terms, incurred or potentially to be incurred to achieve a specific object. এটা তোমরা পড়ে নিবে। উৎপাদন ব্যয় সম্পর্কে ধারণা। তোমরা যখন বাংলা পড়েছো তখন বলা হতো নামকরণের সার্থকতা, এটা বিস্তারিত আলোচনা করতে হতো। কেন এর নামকরণ করা হলো, এই নামকরণটা কতখানি সার্থক হয়েছে, তেমনই ভাবে আমরা একটা চ্যাপ্টার আলোচনা করব। তার আগে এই চ্যাপ্টারের নাম কস্ট কনসেপ্ট কেন হলো আর এর মধ্যে কি আছে, এর নামকরণই বলে দিবে এর মধ্যে অনেক কিছু আছে এবং কি কি অন্তর্নিহিত বিষয় আছে। দেখো, এই চ্যাপ্টার নাম হচ্ছে কস্ট কনসেপ্ট, অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব। এই হেডিং তোমাকে অনেক কিছু বলে দিচ্ছে। এক হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, এর নাম হচ্ছে ব্যয় হিসাব, খরচ হিসাব। তার মানে এখানে আয় দেখানো যাবে না, এখানে কোনো ইনকাম দেখানো যাবে না। আর এখানে বলা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, তাহলে উৎপাদনের সাথে সম্পর্ক নাই এমন কোনো খরচ দেখানো যাবে না। এখানে উৎপাদন, আরেকটা শব্দ উৎস আছে, আমরা উৎপাদন করে পণ্য গুদামে ফেলে রাখবো না, আমরা বিক্রয় করব। তার মানে উৎপাদন ও বিক্রয় এর সাথে সম্পর্ক নাই এমন কোনো খরচ দেখানো যাবে না। যেমন ইন্টারেস্ট, ট্যাক্স, ডিভিডেন্ড, রিজার্ভ
written off, etc. তাহলে আমাকে হেডলাইন বলে দিয়েছে এটা যেহেতু ব্যয় হিসাব, এখানে কোনো ইনকাম দেখানো যাবে না। আর এটা যেহেতু উৎপাদন ব্যয় হিসাব, উৎপাদন করলে আমরা শুধু উৎপাদন করবো না, বিক্রি করব, তাই উৎপাদন এবং বিক্রয়ের সাথে সম্পর্ক নাই এমন কোনো খরচ দেখানো যাবে না। তাহলে আমরা কি দেখাবো? তাহলে আমরা আসি সংজ্ঞাতে। পণ্য উৎপাদন হতে শুরু করে ক্রেতা বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে খরচ হয় তার সংখ্যাত্মক প্রকাশ। পণ্য উৎপাদন হতে শুরু করে ক্রেতা বা ভোক্তার হাতে, ক্রেতা এবং ভোক্তা কিন্তু আলাদা জিনিস। তুমি পণ্য উৎপাদন করে সরাসরি যদি ভোক্তার কাছে বিক্রি করো সে ভোক্তা, আবার যদি মধ্যস্থ কারবারি থাকে তাহলে সে ক্রেতা, তারপরে ভোক্তার কাছে পৌঁছাবে। যাক, এটা আলোচ্য বিষয় না। আমাদের কাজ হচ্ছে পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতা বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে খরচ হয় তার সংখ্যাত্মক প্রকাশ, অর্থাৎ যে খরচগুলো হবে তাই সংখ্যায় প্রকাশ করতে হবে। অর্থাৎ কি খরচ হবে, নাম এবং সংখ্যা থাকতে হবে। এটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় বা দেখানোর বিষয়। তাহলে আমরা দেখি পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতা বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কি কি খরচ হয়। আমরা দেখি পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কি খরচ হয়। ধরো তোমার একটা ফ্যাক্টরি তৈরি করেছো, ফ্যাক্টরিতে অরেঞ্জ জুস তৈরি করতে চাও। তো অরেঞ্জ জুস করতে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত জুস তৈরি করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কি কি খরচ হবে তা তোমাকে সংখ্যায় প্রকাশ করতে হবে। কি কি খরচ হবে আমরা দেখে নিই। তুমি যদি অরেঞ্জ জুস তৈরি করতে চাও তাহলে জুস তৈরি হবে কি দিয়ে, অরেঞ্জ দিয়ে। তাহলে তোমাকে প্রথমে অরেঞ্জ সংগ্রহ করতে হবে। আর এটার নাম কি, তুমি অরেঞ্জ সংগ্রহ করবা অর্থাৎ অরেঞ্জ দিয়েই অরেঞ্জ জুস তৈরি হবে, এটাকে বলা হবে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে বাংলায় বলা হয় কাঁচামাল। আমি এই কথাটার সাথে পুরোপুরি একমত না, আমি বলতে পারি এটা পণ্য তৈরির উপাদান। তুমি যদি মিষ্টি তৈরি করো তাহলে তোমার উপাদান কি, ছানা। তুমি যদি অরেঞ্জ জুস তৈরি করো তোমার পণ্য তৈরির উপাদান কি, অরেঞ্জ। তুমি যদি ফার্নিচার তৈরি করো তোমার পণ্য তৈরির উপাদান কি, কাঠ। কাঠ কি কাঁচা? তুমি যদি সিরামিক তৈরি করো তাহলে তোমাকে স্টোন দিয়ে বা সামথিং অন্য কিছু দিয়ে তোমাকে সিরামিক তৈরি করতে হবে। তো এটা কি কাঁচা? সবকিছু তো কাঁচা না। কাঁচা অরেঞ্জ দিয়ে কি অরেঞ্জ জুস তৈরি করা হবে? কাঁচামাল শব্দটা ব্যবহার করে বাংলায়, আমি এর সাথে একমত না। আমি এটা বলতে পারি পণ্য তৈরির উপাদান। তো যা হোক, যেহেতু আমাদের কাঁচামাল বলে সবাই, আমাদের মানতে হবে। তাহলে তুমি অরেঞ্জ জুস তৈরি করতে চাও আর ম্যাঙ্গো জুস তৈরি করতে চাও। আমি যদি ম্যাঙ্গোর কথা বলি, তাহলে তুমি ম্যাঙ্গো জুস তৈরি করতে চাও, প্রথমে ম্যাঙ্গো সংগ্রহ করতে হবে। যে উপাদান দ্বারা পণ্য তৈরি হবে তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাঙ্গো সংগ্রহ করে তুমি কি কাজ করবে? তোমার একা পক্ষে কি জুস তৈরি করা সম্ভব? না, লেবার লাগবে। অবশ্যই লেবার লাগবে, তাদের মজুরি দিতে হবে।
লেবাররা কি রাস্তায় কাজ করবে না কারখানায় কাজ করবে? অবশ্যই কারখানায় কাজ করবে, ফলে কারখানায় একটা খরচ আছে। ফ্যাক্টরি এক্সপেন্স বা ওভারহেড ফ্যাক্টরি এক্সপেন্স বা ওভারহেড। তাহলে তুমি ম্যাঙ্গো সংগ্রহ করেছো, লেবার সংগ্রহ করেছো, তারা কারখানায় কাজ করছে, তুমি যদি তাদের মনিটর না করো, দেখাশোনা না করো, কর্মচারীরা ফাঁকি দিবে, কর্মচারীরা ঠিক মতো কাজ করবে না। এই জন্য প্রশাসন দরকার। এবার ম্যাঙ্গো সংগ্রহ করেছো, লেবার সংগ্রহ করেছো, তার কারখানায় কাজ করেছে, প্রশাসন সেটা মনিটর করেছে, পণ্য উৎপাদন হয়েছে, উৎপাদন হওয়ার পর গুদামে ফেলে রাখলে ভোক্তার হাতে পৌঁছাবে না, এই জন্য বিক্রয় করতে হবে, এই জন্য সেলিং এক্সপেন্স আছে। এরপরে এরপরে পাঁচটা ধাপের পরে এই পণ্যগুলো তোমার ভোক্তার হাতে পৌঁছাবে। এই পাঁচটা খরচ, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, তারপর ভোক্তার হাতে পৌঁছাবে। এই পাঁচটার মধ্যে সবাই উৎপাদনের সাথে জড়িত না। এর মধ্যে এই তিনটা খরচ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যাটেরিয়াল সংগ্রহ করেছো, লেবার সংগ্রহ করেছো, তারা কারখানায় কাজ করবে, কারখানায় পণ্য উৎপাদন হবে। এই তিনটা খরচকে বলা হবে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই দুইটা খরচ কিন্তু উৎপাদনের সাথে জড়িত না, একে বলা হবে কমার্শিয়াল এক্সপেন্স। তাহলে পাঁচটা খরচকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তিনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আর দুইটা হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স। এবার খেয়াল করো, খরচগুলো যেহেতু ধাপে ধাপে হয়, প্রত্যেকটা একটার সাথে আরেকটা স্টেপ যোগ করে একটা নতুন নাম তৈরি হবে। আর ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটো মিলে হচ্ছে নাম প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করলে এর নাম হচ্ছে অনেকগুলো ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে কমার্শিয়াল এক্সপেন্স, এই এক্সপেন্স গুলো টোটালটা এর সাথে আমরা যদি প্লাস করি তাহলে তার নাম হবে কস্ট অফ সেলস। তাহলে ম্যাটেরিয়ালের সাথে লেবার বা ওয়েজেস যোগ করলে প্রাইম কস্ট, এর সাথে ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করলে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে টোটাল কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করলে
আমরা পাবো কস্ট অফ সেলস, আর কস্ট অফ সেলস এর সাথে আমরা যদি প্রফিট যোগ করি যেটা পাবো তার নাম হচ্ছে সেলস বা সেলিং প্রাইস। তাহলে এই হচ্ছে আমাদের কস্টের যে স্টেপস। তবে এত সহজ না, এর মাঝে অনেক কিছু জিনিস আছে যে আমাদের হিসাবকে জটিল করবে, বাধাগ্রস্ত করবে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। প্রথমে আমাকে বিবেচনায় নিতে হবে আমাদের ইনভেন্টরি সম্পর্কে, ইনভেন্টরি বা স্টক সম্পর্কে। তোমার একটা চালের দোকান আছে, যে পরিমাণ চাল তোমার দোকানে মাসের শুরুতে ছিল এবং কিছু কিনে এনেছো, মাসের শেষে কি পুরাটাই বিক্রি হয়ে যাবে না কিছুটা থেকে যাবে? অবশ্যই কিছুটা থেকে যাবে। তার নাম হচ্ছে স্টক, কে বলা হবে ক্লোজিং স্টক। তাহলে গত মাসে যে চালটা তোমার দোকানে ছিল বা স্টকটা ছিল, এই মাসের শুরুতে সেটা কি ফেলে দেওয়া হবে না এটা কাজে লাগানো হবে? অবশ্যই কাজে লাগানো হবে। এর নাম হচ্ছে ওপেনিং স্টক। তার মানে ব্যবসা করতে গেলে স্টককে মাথায় রেখে করতে হবে, কারণ স্টক আমার থাকতেই পারে, আর যদি স্টক থেকে থাকে আমরা সেটা নিশ্চয়ই ফেলে দেব না, সেটা কাজে লাগাবো। স্টক বা ইনভেন্টরি। এটাকে আমরা বাই নেচার বাই পিরিয়ড পণ্যের ধরন অনুসারে এবং সময় অনুসারে ভাগ করতে পারি। বলতে পারি যে ম্যাটেরিয়াল, ওয়ার্ক in progress, finished goods. Opening বা beginning, closing বা ending। অবস্থা ভেদে বা নেচার অনুযায়ী আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি: ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। আর সময়ের ভিত্তিতে ওপেনিং বা বিগিনিং, ক্লোজিং বা এন্ডিং। বছরের শুরুতে বা মাসের শুরুতে আমরা বছরের শুরু না মাসের শুরু ঠিক করব, আমাকে অঙ্কটা যত সময়ের দেওয়া থাকবে, অর্থাৎ যে সময়ের জন্য অঙ্ক দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে। যদি এক মাসের অঙ্ক দেওয়া থাকে তাহলে মাসের শুরু এবং শেষ চিন্তা করব। যদি এক বছর অঙ্ক দেওয়া থাকে তাহলে বছরের শুরুতে এবং শেষ চিন্তা করব। সেটা যাই হোক না কেন প্রশ্নে বলা থাকবে। যদি বিগিনিং হয় বা ওপেনিং হয় যোগ করব, এন্ডিং হলে বিয়োগ করব। এবার দেখি, আমি বলেছিলাম ইনভেন্টরি তিনটা স্তর। ধরো তোমার একটা মিষ্টির দোকান আছে, তুমি মিষ্টি উৎপাদন করো। তুমি যদি মিষ্টি উৎপাদন করতে চাও, মিষ্টি কোথা থেকে উৎপাদন হবে? ছানা থেকে। ছানা আসবে কোথা থেকে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে মিষ্টি। দুধ হচ্ছে তোমার উপাদান, প্রথম উপাদান, ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল। ছানা তোমার মিষ্টির দোকান, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করবে না ছানা? অবশ্যই মিষ্টি। তবে ছানা হচ্ছে, ছানা ছাড়া বা মিষ্টি তৈরি হবে না। ছানা এমন স্তরে আছে যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত অবস্থায়, অর্থাৎ এখনো মিষ্টি তৈরি হয়নি, অসমাপ্ত অবস্থায় আছে। অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত, ওয়ার্ক ইন প্রোগ্রেস।
মিষ্টি হচ্ছে ফিনিশ গুডস। তৈরি পণ্য। তাহলে পণ্যের তিনটে স্তর আছে। তোমার যদি মিষ্টি দোকান থেকে দুধ হচ্ছে র ম্যাটেরিয়াল, ছানা হচ্ছে অসমাপ্ত বা অর্ধসমাপ্ত পণ্য, যার নাম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ প্রোগ্রেস হচ্ছে কিন্তু ফিনিশড হয়নি, মিষ্টি হচ্ছে ফিনিশ গুডস। তাহলে তোমার স্টকে দুধের স্টক থাকতে পারে, ছানার স্টক থাকতে পারে, মিষ্টির স্টকও থাকতে পারে। দুধের স্টক থাকলে এটা আমরা বলবো স্টক অফ ম্যাটেরিয়াল, ছানার স্টক থাকলে বলবো স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর মিষ্টির স্টক থাকতে গেলে বলবো স্টক অফ ফিনিশ গুডস। তিন ধরনের স্টকই থাকতে পারে। যদি প্রশ্নে স্টকগুলো থাকে তাহলে আমরা কিভাবে সেটা সমাধান করব, আমি লিখে দিচ্ছি, এখন আমি এটা মুছে দিচ্ছি, সে অনুযায়ী আমি কথা বলবো। তাহলে ইনভেন্টরির তিনটা স্তর, সময় ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওপেনিং স্টকটা যোগ করতে হবে, ক্লোজিংটা বিয়োগ করতে হবে। যদি ম্যাটেরিয়াল স্টক থাকে, ম্যাটেরিয়াল, তাহলে নিশ্চয়ই ম্যাটেরিয়ালের সাথে যোগ বিয়োগ করতে হবে। ওপেনিং স্টক যোগ করব, ক্লোজিং স্টক বিয়োগ করব। ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ফিনিশ গুডস এটা কোথায় থাকবে? এটা অবশ্যই ফ্যাক্টরিতে। তো এর অবস্থান হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্সের পরে। একটা ফ্যাক্টরিতে একটা নির্দিষ্ট সময়ে কাজ শেষে আমরা বুঝতে পারবো কতখানি অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত পণ্য থাকলো আর কতখানি সমাপ্ত হলো। অর্থাৎ ফ্যাক্টরিতে না গেলে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ফিনিশ গুডস সম্পর্কে বুঝতে পারবো না। তার মানে এখানে তার অবস্থান যদি ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, তাহলে আমরা এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করব, আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বিয়োগ করব। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এর পরে ওয়ার্ক ইন প্রোগ্রেসের পরে তারপরে স্থান হচ্ছে ফিনিশ গুডস। কাজ প্রোগ্রেস হতে হতে তো ফিনিশড হবে। যদি ফিনিশ গুডস থাকে, cost of goods manufactured এর সাথে আমরা ওপেনিং ফিনিশ গুডস closing finished goods cost of goods sold। তাহলে আমরা এখন একটা স্টেপ সম্পর্কে ধারণা পাচ্ছি। ম্যাটেরিয়ালের সাথে যদি ওপেনিং স্টক থাকে এবং ক্লোজিং স্টক থাকে, ওপেনিং স্টকটা যোগ করব, ক্লোজিং স্টকটা বিয়োগ করব, তার নাম হবে র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড।
তাহলে ম্যাটেরিয়ালের সাথে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক থাকলে যোগ বিয়োগ করার পর যেটা পাবো তার নাম র ম্যাটেরিয়াল কনজিউমড। এর সাথে লেবার থাকলে লেবার বা ওয়েজেস যোগ করলে প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি এক্সপেন্স বা ওভারহেড যোগ করলে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। যদি ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে এর সাথে আমরা ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব, তার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। যদি ফিনিশ গুডস থাকে এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব, পাবো কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কমার্শিয়াল এক্সপেন্স গুলো আমরা যোগ করব, তাহলে আমরা পাবো কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস এর সাথে প্রফিট যোগ করলে আমরা পাবো সেলস বা সেলিং প্রাইস। দিস ইজ আওয়ার কস্ট কনসেপ্ট। এটাকে আমরা তো এইভাবে উপস্থাপন করতে পারবো না, আমরা ছকে উপস্থাপন করব। একটা ছকের সাহায্যে পুরো বিষয়টা আমরা দেখাবো। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ কস্ট কনসেপ্ট নিয়ে যা বললাম সেটা এলোমেলো ভাবে বলেছি, আমি ধারণা দেওয়ার জন্য আলোচনা করেছি, কিন্তু এটা কিভাবে ছকে উপস্থাপন করতে হবে তা আমি এখন দেখাবো। অর্থাৎ ছকের সাহায্যে কিভাবে আমরা কস্ট কনসেপ্ট বা স্টেটমেন্ট অফ কস্টকে উপস্থাপন করব সেটা দেখাবো। আমরা এটা দুই ধাপে উপস্থাপন করব। এক ধাপের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ পণ্যের উৎপাদন ব্যয়, আর আরেকটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যার সাহায্যে আমরা প্রফিট বের করব। তো আসো আমরা শুরু করি। আমি প্রথমে বলেছিলাম যে পণ্য উৎপাদন করতে হলে আগে ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে, তবে যদি তোমার স্টকে ম্যাটেরিয়াল থাকে আগে থেকে সেটা কাজে লাগাতে হবে। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল তোমরা পুরাটা লিখবে, আমার জায়গা হচ্ছে না। আমি যদি সংক্ষেপ করতে চাই তাহলে আমরা বলতে পারি এভাবে, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল ছোট করে লিখলে জায়গা হয়েছে। এর সাথে আমরা পারচেজ যোগ করব, অনেক সময় পারচেজ রিটার্ন বা ডিসকাউন্ট থাকতে পারে। পারচেজ রিটার্ন বা ডিসকাউন্ট থাকতে পারে, যদি থাকে তাহলে সেগুলো আমরা বিয়োগ করব। Less purchase return purchase discount যেটা পেয়েছি তার নাম হচ্ছে নিট পারচেস। কোনো কিছু থেকে বাদ দেওয়ার পর যেটা থাকে তার নাম হচ্ছে নিট। নিট পারচেস। এর সাথে যদি পরিবহন খরচ থাকে তাহলে আমরা এটা যোগ করব। ক্যারেজ ইনওয়ার্ড এবং ক্লোজিং স্টক বিয়োগ করব। ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। যেটা পেলাম তার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল
consumed। আমি সর্বোচ্চটা লিখে দিয়েছি, এত বড় নাও থাকতে পারে, যে কম থাকবে। আমি আবার বলছি ওপেনিং স্টক, তারপরে পারচেস থেকে যদি রিটার্ন বা ডিসকাউন্ট থাকে সেটা বিয়োগ করবা, তার নাম হবে নিট পারচেস। এরপরে ক্যারেজ ইনওয়ার্ড, ক্রয় পরিবহন, এগুলো যোগ করার পর এখান থেকে ক্লোজিং স্টক বাদ দিলে আমরা যেটা পাবো তার নাম র ম্যাটেরিয়ালস ইউজড বা কনজিউমড। এর সাথে আমরা ডাইরেক্ট এক্সপেন্ডিচার গুলো যোগ করব। ডাইরেক্ট এক্সপেন্ডিচার এবার হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ওয়েজেস বা লেবার বা এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স, ড্রয়িং, অফিস স্যালারিজ, যেটা পেলাম তার নাম হচ্ছে প্রাইম কস্ট। এর সাথে আমরা ফ্যাক্টরি সংক্রান্ত খরচ যোগ করব, ফ্যাক্টরি সংক্রান্ত খরচ যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরিতে যে সমস্ত খরচগুলো হয় সেগুলো ফ্যাক্টরি ওভারহেড। এটা প্রশ্নে দেখে তোমাদের চিনতে হবে, তোমাদের প্রশ্ন পড়েই বুঝতে হবে এগুলো ফ্যাক্টরি রিলেটেড কিনা। যেমন বলা আছে ডেপ্রিসিয়েশন মেশিনারি, মেশিনারি কোথায় থাকে? ফ্যাক্টরিতে, সুতরাং এটা ফ্যাক্টরি এক্সপেন্স। কিন্তু যদি বলে ডেপ্রিসিয়েশন ফার্নিচার, ফার্নিচার কোথায় থাকে? এটা অফিস, এটা অফিস এক্সপেন্স। যদি বলে ডেপ্রিসিয়েশন ডেলিভারি ভ্যান, ডেলিভারি কেন? এটা সেলসের কারণে, এটা সেলস করার জন্যই, সেলস করে ডেলিভারি দেওয়া হয়, তারপর এটা সেলিং এক্সপেন্স। যদি বলে হিট লাইট, হিট কোথায় প্রয়োজন? ফ্যাক্টরিতে, এটা ফ্যাক্টরি ওভারহেড। সুতরাং নাম শুনে তোমাকে বুঝতে হবে কোনগুলো ফ্যাক্টরি ওভারহেড। তো মূলত ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ওয়েজেস এটসেট্রা, হিট, লাইট, এটসেট্রা। এখন যেটা পেলাম তার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে এর সাথে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব। at opening work, আমি সংক্ষেপে লিখছি WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটার নাম হচ্ছে টোটাল কস্ট অফ ইনপুট, টোটাল কস্ট অফ ইনপুট লেস করব আমরা ক্লোজিং WIP এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড।
এরপর এর সাথে আমরা ওপেনিং ফিনিশ গুডস যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব। ওপেনিং ফিনিশ গুডস less closing finished goods যেটা পেলাম তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ডের স্ট্রাকচার। এর মধ্যে আরো কিছু কথা আছে, আরো দু একটা বিষয় আছে যেটা অঙ্ক করার সময় বোঝানো যাবে। যেমন এখানে বলেছি ফ্যাক্টরি ওভারহেড মাত্র 2টা লিখেছি, আরো অনেক কিছু আছে যেটা আমরা অঙ্ক করার সময় বিস্তারিত বলতে পারবো। এখানে আমি বলেছি ডাইরেক্ট এক্সপেন্স, তারপরে ম্যাটেরিয়ালের মধ্যে আরো দু একটা বিষয় আছে যেটা আমরা অঙ্ক করার সময় আলোচনা করব। এখন খেয়াল করো, আমাদের কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল। আমরা এখন করব ইনকাম স্টেটমেন্ট। খেয়াল করো, আমরা প্রথমে সেলস লিখব। পারচেসে যেমন রিটার্ন ছিল, ডিসকাউন্ট ছিল, সেলসেও থাকতে পারে, সেলসেও থাকতে পারে, নাও থাকতে পারে। না থাকলে ভালো, আর যদি থাকে তাহলে কি করবে? সেলস থেকে আমরা বাদ দিব সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট। যেটা পেলাম তার নাম হচ্ছে নিট সেলস। সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব। কস্ট অফ গুডস সোল্ড। যেটা পেলাম তার নাম হচ্ছে গ্রস প্রফিট বা মার্জিন। তাহলে সেলস থেকে রিটার্ন এবং ডিসকাউন্ট বাদ দিলে নিট সেলস, এখান থেকে এই কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট বা মার্জিন। এখন তোমরা জানো যে এখানে দুইটা খরচ ছিল, সেটা কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স লেস কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্স। এর মধ্যে দুই ধরনের খরচ ছিল, একটা সেলিং, একটা অ্যাডমিনিস্ট্রেশন। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, হতে পারে সেলসম্যান স্যালারিজ, carriage outward, advertising, counting house salaries, discount allowed, etc. এরপরে আমাদের
office and administrative expense, MD's remuneration, insurance, rent and taxes, depreciation, furniture, etc. আমরা কিছু উদাহরণ দিয়েছি, আরো অনেক ধরনের খরচ আছে যেটা নাম শুনলে বোঝা যাবে যে আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা যেটা পেলাম তার নাম হচ্ছে টোটাল অপারেটিং বা কমার্শিয়াল এক্সপেন্স। এখন গ্রস মার্জিন থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে যেটা পাবো আমরা সেটা নিট ইনকাম, নিট প্রফিট বা ইনকাম। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। প্রথমে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে বের করব বলে দিয়েছি। এখনো দু একটা বিষয় অসমাপ্ত আছে যা সমাপ্ত হবে অঙ্কের মাধ্যমে। ইনকাম স্টেটমেন্ট কিভাবে করব আমরা বলে দিয়েছি। কিছু জিনিস আমাদের সমস্যায় ফেলতে পারে যেটা আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব। তো ঠিক আছে, অঙ্কে আসার আগে আমি আজকে যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু তোমরা স্টাডি করো। আগামী ক্লাসে আমি অঙ্ক নিয়ে হাজির হব এবং যে সমস্যাগুলো অবশিষ্ট আছে তা আমি অঙ্কের মাধ্যমে সমাপ্ত করব। তোমরা ভালো থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।